আপনারা কিন্তু লক্ষ্য করেছেন আমি কাউকে সম্বোধন করি নাই। কেন করি নাই জানেন? জিয়াউর রহমান সাহেব সম্বোধনের পালাটাই পছন্দ করেন। একজন নেতা, ওনার সামনে একজন নেতা বক্তৃতা দিচ্ছিলেন, উনি বসা ডায়াসে, উনি লম্বা সম্বোধন শেষ করার পরে জিয়াউর রহমান সাহেব বলেন, লিডার আপনার বক্তব্য শেষ, আপনি বসে যান। আমাদের তো এই যে নতুন রাজনীতির কথা বলছি, আমাদেরকে তো নতুন চিন্তা করতে হবে। এই লম্বা সম্বোধনের মাধ্যমে এই কালচার কিন্তু কোনো সভ্য দেশে নাই। আমি দুঃখিত, কথাগুলো বলতে বলতে টায়ার্ড হয়ে গেলাম। কেন আমাকে সম্বোধন করতে হবে? সবাইকে চিনে, এখানে সবাই বসে আছে, আমাকেও আপনারা চিনেন। আমাদের মনে হয় প্রাথমিক কতগুলো জিনিস সঠিকভাবে যেতে হবে। আমাদের নতুন বাংলাদেশ দেখতে হলে কিছু কিছু মৌলিক চিন্তার পরিবর্তন করতে হবে। আর আমাদের বিষয়ভিত্তিক যে বিষয়গুলো আমরা সবসময় আলোচনা করছি, আমাদের মধ্যে একটু ফোকাস থাকা দরকার। বিষয়ের উপর একটু ফোকাস থাকলে তাহলে যারা অডিয়েন্স আছে তারা লাভবান হয়, এবং সবকিছু একসাথে বলতে গেলে তখন আবার আমরা সব গুলিয়ে ফেলি, এদিকেও হয় না ওদিকেও হয় না, কিছুই হয় না। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এটা এমন একটি বিষয় 31 দফা, যেটার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। ওই 27 দফা প্রথমে আমরা প্রণয়ন করেছিলাম, তারপরে আমাদের সাথে যারা সহযোগী, আমাদের যুগপৎ আন্দোলনে আমাদের সাথে 42 দল যারা অন্যরা ছিল, ওনাদের ইনপুট দিয়ে, ওনাদের মতামতের পরিপ্রেক্ষিতে আমরা এটা 31 দফায় নিয়ে গেছি। এবং তারেক রহমান সাহেব তারও আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ভিশন 2030 দিয়েছে, যেটার ভিত্তিতে কিন্তু 27 দফা হয়েছে। এবং এটা সংস্কারের, বাংলাদেশের সংস্কারের বিষয়ে যত আলোচনা আছে, যে মৌলিক আলোচনা, সবকিছু কিন্তু 31 দফার মধ্যে আছে। এটাকে আমরা এখন এক্সপান্ড করে আসলে প্রত্যেক সেক্টর ওয়াইজ আমরা কি কি করতে পারবো, এই বিষয়টা তুলে ধরা দরকার। আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করবো, তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়েছেন এবং উনি যে প্রতিনিয়ত বক্তৃতাগুলো দিচ্ছেন, কেউ একজন বক্তব্য বলেছিল, ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটার প্রতিফলন আমাদের বক্তব্যে কিন্তু সেইভাবে আসছে, আমরা সেভাবে আনতে পারছি না। এই জন্য যারা যেটা যেদিকে যাদের এক্সপার্টিজ আছে, যাদের সাথে এটা অ্যাপ্রোপ্রিয়েট, তাদেরকে বোধহয় ফোকাস থাকা, ওই জায়গাতে ফোকাস থাকা ভালো। আপনারা সবাই ডাক্তার এখানে, আমার মনে হয় আপনাদের ফোকাসটা শুধুমাত্র স্বাস্থ্য সেবার উপর যদি রাখেন, এই মেসেজটা যদি বাংলাদেশের জনগণের কাছে আপনারা পৌঁছাতে পারেন। আপনাদের সদস্য সংখ্যা 3000-এর উপরে আমাকে বলা হয়েছে, 11,000 অপেক্ষা করছে, আরো নাকি অনেক বেশি আপনাদের মেম্বারশিপের মাধ্যমে আসছে। আপনারা শুধুমাত্র ডাক্তাররা যদি স্বাস্থ্য সেবাটা জনগণের কাছে পৌঁছে দেন, 31 দফার মধ্যে যে স্বাস্থ্য সেবার কথা বলা হয়েছে, যে ভাবনা, যে চিন্তা, যে রূপরেখা তারেক রহমান সাহেব 31 দফাকে নিয়ে চিন্তা করছে, স্বাস্থ্য সেবাকে নিয়ে চিন্তা করছে, এই মেসেজটা যদি আমরা ভালো করে মানুষের কাছে পৌঁছে দিই, 50% অফ দ্য জব ইজ কমপ্লিট। বাংলাদেশের মানুষ কিন্তু রাজনীতির চেয়ে এখন তার জন্য কি আছে রাজনীতিতে, ওর জন্য কি আছে, এই জিনিসটা এখন পশ্চিমা দেশে আগে চালু ছিল। হোয়াটস ইন ইট ফর মি, আমার জন্য কি আছে ভাই তোমার নীতিতে। এখন কিন্তু বাংলাদেশের মানুষ, যেহেতু আমাদের নতুন জেনারেশন, নতুন প্রজন্ম, তারা কিন্তু অনেক সজাগ। তারা চায় তাদের জন্য কি আছে, তাদের স্বাস্থ্যের জন্য কি আছে, তাদের শিক্ষার জন্য কি আছে, তার কর্মসংস্থানের জন্য কি আছে। এই বিষয়গুলো, যেহেতু আপনারা সবাই ডাক্তার, আমি আপনাদেরকে স্বাস্থ্য সেবা কিন্তু মানুষের প্রাইমারি কনসার্ন বাংলাদেশে। আমরা যখন বলি আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা বিনামূল্যে দেব, আপনারা ডাক্তারদের কাছে সেটা একরকম চিন্তা, আমার কাছে কিন্তু চিন্তাটা আসে এইভাবে, আমরা যদি প্রাথমিক স্বাস্থ্য সেবাটা বিনামূল্যে দেই, প্রতিরোধ স্বাস্থ্যের
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা দিতে পারি, প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে পারি বিনামূল্যে। আমার ক্ষেত্রে যেটা প্রথমে থেকে প্রত্যেকটি পরিবারের মাসে 5 থেকে 10,000 টাকা সেভিং, 5 থেকে 10,000 টাকা, তাই না? প্রত্যেকে তো ওই বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি আউট অফ পকেট মেডিকেল এক্সপেন্ডিচার হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তানের চেয়েও বেশি। আফগানিস্তানের স্বাস্থ্যসেবার জন্য পকেট থেকে যত টাকা খরচ করে জনগণ, বাংলাদেশের তার থেকে বেশি কিন্তু, কারণ আমরা সেইভাবে প্রোভাইড করতে পারি না। প্রাথমিক স্বাস্থ্যসেবাটা জনগণের কাছে প্রোভাইড করতে পারিনি, তাদেরকে সেই দিকে আমরা দিতে পারিনি। আমার কাছে একদিকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সাধারণ মানুষের, অন্যদিকে সেটা নিশ্চিতের মাধ্যমে বিনামূল্যে দিয়ে তার কাছে যে সেভিংসটা হচ্ছে 5 থেকে 10,000 টাকা, এটা কিন্তু তার পকেটে টাকাটা থাকে। ইনডাইরেক্টলি আপনি কিন্তু একদিকে স্বাস্থ্যসেবা দিচ্ছেন, আবার ইনডাইরেক্টলি কিন্তু তার পকেটে তার কিন্তু জীবনযাত্রার মানটা উন্নত করছে, কারণ তার পকেটে টাকাটা থেকে যাচ্ছে, এটা সে খরচ করছে না এই টাকাটা, এবং তার দৈনন্দিন জীবনে তার পরিবারের খাওয়া দাওয়ার ইমপ্রুভমেন্ট হবে, তার অন্যান্য কাজগুলো তারা করতে পারবে এবং তার জীবনযাত্রার মান উন্নত হবে। এবং এখানে কিন্তু আমরা প্রতিটি ধাপে স্বাস্থ্যসেবার কথা বলা আছে। আমি স্বাস্থ্যসেবার ব্যাপারে এইটুকুই বলবো, আপনারা যারা আছেন একটা প্রোগ্রাম দেন, এটা কিভাবে বিএনপি স্বাস্থ্যসেবা প্রোগ্রামটাকে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে কিভাবে পৌঁছাবে, খালি এই একটা প্রজেক্ট আপনারা নেন। প্রাথমিকভাবে যেটা আমার মাথায় আসছে, আপনারা যারা ফেসবুক চালান, অনেকে এখন তো ফেসবুক চালায় না, লোক তো খুঁজে পাওয়া মুশকিল, সবাই ফেসবুক চালান। আপনারা যারা ফেসবুক চালান তাদেরকে আমি প্রথমে অনুরোধ করব, বিএনপি স্বাস্থ্যসেবার উপরে আপনারা একটা পেপার রেডি করেন, এই আপনাদের প্রত্যেকটি ফেসবুক থেকে এটা পোস্ট করেন, সকলের ফেসবুক থেকে। এই বিএনপির স্বাস্থ্যসেবা, বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, প্রতিরোধ, তারপরে বিভিন্ন স্তরে যা আছে, এই জিনিসটা যদি আপনারা পৌঁছাতে পারেন, আগামী নির্বাচনের জন্য একটা বড় মেসেজ কিন্তু বাংলাদেশের মানুষের কাছে যাবে। আমি অনুরোধ করছি নেতৃবৃন্দকে একটা প্রজেক্ট নেন, এটা ইমিডিয়েটলি প্রজেক্টটা নিয়ে এই মেসেজটা খালি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে। তারেক রহমান সাহেব কমপ্লেন করছেন, আমরা যখন আলোচনা করি বলে আমি বললে কি লাভ আছে, আপনারা তো কেউ বলছেন না, আপনারা তো এই মেসেজ জনগণের কাছে পৌঁছাচ্ছেন না। আমরা যে আসলে কি করছি, 31 দফা কয়জন পড়বে আপনি চিন্তা করেন? এই একটা বই, কার সময় আছে এগুলো পড়ার? এটা তো আপনি মানুষের মাথায় ড্রিল করতে হবে, মেসেজিং এর মাধ্যমে, আপনার বক্তব্যের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে, যেভাবেই হোক। তো এইটাই প্রজেক্টটা করেন, আমি অনুরোধ করছি, 1 নাম্বার। দ্বিতীয়ত, তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশের, আগামীর বাংলাদেশে মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বললে ভুল হবে, উচ্চাকাঙ্ক্ষা, মানুষ কিন্তু ধৈর্য হারিয়ে ফেলছে। আপনার পারফরমেন্স কত কম সময়ে কত বেশি আপনি পারফর্ম করবেন আগামী সরকারে গেলে, এটা হচ্ছে এক গুরুত্বপূর্ণ বিষয়। নতুন প্রজন্মের কিন্তু ধৈর্য নেই, আকাঙ্ক্ষা কিন্তু আকাশচুম্বী। সুতরাং আপনাকে পারফর্ম করতে হবে ডে 1 থেকে, এবং ডে 1 থেকে পারফর্ম করতে গেলে আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হচ্ছে। ইনশাআল্লাহ আমরা নিচ্ছি প্রস্তুতি, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা প্রস্তুতি নিচ্ছি। 1 কোটি কর্মসংস্থান কথা বলছি, অনেকে অবাক হয়ে যায়, 18 মাসে 1 কোটি কর্মসংস্থান আপনারা কিভাবে করবেন? আমাকে অনেকে বলে, খসরু ভাই আপনারা একটু অ্যাম্বিশাস হয়ে গেলেন না, 18 মাসে কিভাবে 1 কোটি চাকরি দেবে? আমার উত্তর হয়, ইয়েস, আমরা অ্যাম্বিশাস, উই আর অ্যাম্বিশাস, ইউ বেট উই আর অ্যাম্বিশাস। যে দেশের অ্যাম্বিশন থাকবে না, যে দলের অ্যাম্বিশন থাকবে না, যে নেতার অ্যাম্বিশন থাকবে না, ওই দেশের কোনো ভবিষ্যৎ নেই। অ্যাম্বিশন তো থাকতেই হবে। 1 কোটি চাকরি আমরা কিভাবে দেবো? আমরা তো স্ট্রাকচার করেছি, কোথায় কোন সেক্টরে কত কর্মসংস্থান, দেশে কত হবে, বাইরে কত হবে, আত্মকর্মসংস্থান কত হবে, কোন সেক্টরে হবে, আমরা তো এগুলো হোমওয়ার্ক করে বলেছি, আমরা যে আপনি পলিটিক্যাল স্টেটমেন্ট করি। তো সুতরাং এই মেসেজটা একটা দেখে বাংলাদেশের মানুষের প্রাথমিক এখন চাহিদা হচ্ছে নতুন প্রজন্মের একটা চাকরি অথবা আত্মকর্মসংস্থান,
অথবা বিদেশে কর্মসংস্থান। এই জন্য আমরা এই জিনিসটাকে সামনে নিয়ে আসছি যে কর্মসংস্থানটা অনেক বড় বিষয়। বিশেষ করে শিক্ষিত আপনাদের ডাক্তারদের মধ্যে কর্মসংস্থানের সমস্যা আছে। আমি আলাপ করতেছিলাম একটু আগে, 15-20 হাজার টাকার বেতনের ডাক্তাররা বিভিন্ন আপনার ক্লিনিকে চাকরি করছে। আমি তো অবাক হয়ে গেলাম, এটা অবিশ্বাস্য ব্যাপার। তাই এই লোকগুলো যারা যারা আন্ডার এমপ্লয়মেন্ট, ইট ইজ অ্যান এমপ্লয়মেন্ট বাট ইট ইজ আন্ডার এমপ্লয়মেন্ট। এটা তো সে ডাক্তারি এতদিন পাস করেছে, এই চাকরির জন্য তো সে ডাক্তারি পাস করেনি। তাই আমাকে তো এটা অ্যাড্রেস করতে হবে, এবং অ্যাড্রেস করতে গেলে এই যে আমাদের যে স্বাস্থ্যসেবাতে কিন্তু অনেকেই অ্যাবজর্ব হয়ে যাবে। যে স্বাস্থ্যসেবার প্রোগ্রাম আমরা করতেছি, বিএনপি যেটা করতেছে, তারেক রহমান সাহেব যেটা করছেন, এখানে একটা বড় সংখ্যা অ্যাবজর্ব হয়ে যাবে। এবং এই কর্মসংস্থান, বিদেশে কর্মসংস্থান, এই জিনিসটা আমরা কিন্তু সামনে নিয়ে আসছি, স্বাস্থ্যসেবার মতো সামনে নিয়ে আসছি। এবং এটাকে বাস্তবায়ন করতে গেলে যে কাজগুলো করার দরকার, আমরা ইতিমধ্যে এই কাজগুলো করছি, কারণ এটা একটা অনেক বড় কর্মসূচি এটা। তারপর আছে আপনার স্বাস্থ্য, শিক্ষা খাতে। আমাদের শিক্ষা খাত এখন কিছু নাই, আপনারা সবাই জানেন, শিক্ষা খাত ধ্বংস হয়ে গেছে। সুতরাং শিক্ষা খাতে যে আমরা এমপ্লয়মেন্টের সাথে আমাদের শিক্ষার একটা সম্পর্ক আছে, যে আমাদের সবাই কিন্তু ম্যাট্রিক, আইএ, বিএ, এমএ, ডাক্তার, ইঞ্জিনিয়ারের মধ্যে আছে, কিন্তু আমাদের ভোকেশনাল যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট আমরা ওইভাবে ফুলফিল করি না। চায়নাতে 60% স্কুল থেকে 60% চলে যায় ভোকেশনাল স্কুলে। প্লাম্বার হয়, ইলেকট্রিশিয়ান হয়, এই জাতীয় যত কাজ আছে, এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে মিল ফ্যাক্টরিতে চাকরি করে, আইটি সেক্টরে চাকরি করে। আইটি সেক্টর বিরাট সেক্টর। আমাদের ইয়াং জেনারেশন ম্যাট্রিক, আইএ, বিএ পাস করে যারা আনএমপ্লয়েড, তাদেরকে যদি আমরা স্কিল ডেভেলপমেন্ট দিই, আমরা গ্রামে গঞ্জে থেকে তারা কাজ করতে পারবো। এখন তো আপনারা জানেন কল সেন্টারের মাধ্যমে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা কল সেন্টারে কাজ করতেছে, উন্নয়ন আমাদের পাশের দেশেই করতেছে। তো এইটার জন্য আমাদের প্রোগ্রাম আছে যে আমরা 1 কোটি চাকরি তাইলে কোথায় দেব, এইসব এরিয়াতে কত হবে, ইন্ডাস্ট্রিতে কত হবে, আত্মকর্মসংস্থান কত। তো সবকিছু মিলে যে তারেক রহমান সাহেবের যে দেশকে নিয়ে ভবিষ্যতের চিন্তা, প্রত্যেকটি, যে আমি বলি জনগণ জানতে চায় আমার জন্য কি আছে। আমরা খালি এটার উত্তর খুঁজতেছি এখন। প্রত্যেক দিন মানুষের চিন্তাটা কি আমার জন্য এখানে কি আছে, বিএনপির রাজনীতিতে সরকারে আসলে আমার জন্য কি আছে, এটা আমাকে তো ফুলফিল করার জন্য, তার জন্য আসলে কি আছে এই মেসেজটা তাকে পৌঁছাতে হবে, সাথে সাথে সেটা বাস্তবায়নও করতে হবে। কেন আমরা মেসেজ দিলাম, স্টেটমেন্ট করলাম, এটা তো পলিটিক্যাল রেটরিক্স হতে পারে না, এটা রিয়েলিটি হতে হবে। ইট হ্যাজ টু বি পলিটিক্যাল রিয়েলিটি। এবং এই জন্য তারেক রহমান সাহেবের যে বড় যে কর্মযজ্ঞ উনি হাতে নিয়েছেন, প্রস্তুতি নিয়েছেন, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। কিন্তু শুধু কার কি চাহিদা না, দেশের, বাংলাদেশের রাজনীতি কিরকম হবে উনি চিন্তা করছেন। যে উনি বলছেন, ওনার বক্তব্যগুলো আপনারা ফলো করবেন, আমাদের প্রতিপক্ষের বক্তব্যের সাথে ওনার বক্তব্যের মধ্যে একটা বিশাল ব্যবধান আছে। উনি কিন্তু কোনো সাংঘর্ষিক রাজনীতি করতে চাচ্ছেন। উনি প্রতিনিয়ত বলছেন আমরা সাংঘর্ষিক রাজনীতিতে যেতে পারবো না, আমাদের রাজনীতিতে সহনশীলতা থাকতে হবে, আমাদের রাজনীতিতে অন্য পক্ষের সাথে দ্বিমত পোষণ করেও তার মতামতকে সম্মান দেখাতে হবে, কোনো অসুবিধা নেই। দ্বিমত পোষণ করবে, সম্মান দেখাইলে কোনো সমস্যা নেই। কারণ যত সংস্কার আপনি করবেন বাংলাদেশে, তারেক রহমান সাহেবের মধ্যে যত সংস্কার করবেন, দেশ কোথাও ভালো দিকে যাবে না যতক্ষণ না আমার রাজনৈতিক সংস্কৃতি আমি পরিবর্তন করতে না পারি। আমাদেরকে সহনশীল হতে হবে, আমাদেরকে অন্যের মতের প্রতি সহনশীল হতে হবে, দ্বিমত পোষণ করেও সহনশীল হতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, দিনের শেষে গণতন্ত্র থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য বিএনপি, আপনারা লক্ষ্য করেছেন, এই যে এখন ঘটনাগুলো ঘটতেছে, আপনার মবক্রেসি একদিকে চলছিল, আবার অন্য কিছু দল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামছে। এখন কোনো স্বৈরাচার তো নাই, কিন্তু বিএনপি রাস্তায় নামার কোনো কর্মসূচি দিচ্ছে না।
অন্যরা যাই করুক, আমরা কিন্তু সাংঘর্ষিক রাজনীতির দিকে যাচ্ছি না। এবং এইটাই বিএনপির আগামী দিনের রাজনীতি, যে সহনশীলতার মাধ্যমে বাংলাদেশে পলিটিক্যাল আপনি একটা স্থিতিশীলতা যে দেশে থাকবে না, আমরা এখানে যত প্রোগ্রাম নেই কোনো লাভ হবে না। এই জন্য আমরা স্থিতিশীলতার খাতিরে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। আর আমাদের প্রোগ্রাম যেটা আছে সেটা তো অনেক বড়, দেশকে নিয়ে, মানুষকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে, সেটা তো আছে। তো আমি আর বেশি দীর্ঘায়িত করছি না বক্তব্য। আমার মনে হয় আমাদের নেতা তারেক রহমান সাহেব যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারছে, এটা আমার কাছে ভালো লাগছে। আমরা প্রতিনিয়ত বলছি যে শেখ হাসিনা ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন এসেছে, এটা কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে। আকাঙ্ক্ষা, প্রত্যাশা, আকাশচুম্বী প্রত্যাশা, এটাকে বিএনপিকে ধারণ করতে হবে। যেটা তারেক রহমান সাহেব করেছেন, বিএনপি করেছে, এবং রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। এবং রাষ্ট্র গঠন করতে হলে আপনাকে এইটা ধারণ করতে হবে। আমি তো প্রত্যেক দিন একই কথা রিপিট করি, এই জন্য যে রাজনীতিবিদ, সরকার, কোন রাজনৈতিক ব্যক্তি এবং দল যদি এটা ধারণ করতে না পারে, তাদের কিন্তু কোনো রাজনীতি থাকবে না বাংলাদেশ, পরিষ্কার করে। If you cannot do that, you better wake up. Politicians better wake up and smell the coffee. এর কোনো অপশন নাই। কিন্তু আমার আনন্দ এখানে, আমার নেতা ধারণ করেছে, আমার দল ধারণ করেছে, বিএনপির রাজনীতি একটি নতুন প্রজন্মের সাথে নিয়ে একটা নতুন নব জীবনের সূচনা করেছে বিএনপির রাজনীতি। এটাই হচ্ছে আমাদের রাজনীতি। আমাদের সকলকে এই ধারায়, এটা আমাদেরকে সকলকে বুঝতে হবে। আরেকজন বলেছেন আপনি মেধার রাজনীতি, মেধা ছাড়া কোনো রাজনীতি এখন আর চলবে না। আমাদের নতুন প্রজন্ম সবার হাতে একটা একটা আছে, মোবাইল আছে। এই যে আপনারা তখন কুইজ পার্টিসিপেট করেছেন, এটা কিন্তু এই যে অ্যাক্সেস টু নলেজ অ্যান্ড আইটি লিটারেসি, এটা কিন্তু অনেক বড় ব্যাপার, এবং এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যারা, আমি যদি এখানে বক্তৃতা দেই, যে বক্তব্য নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হবে না, সে কিন্তু 1 মিনিটের মধ্যে সুইচ করে দেবে, সুইচ অফ করে দিয়ে আরো 50টা অপশন আছে তার কাছে। আমি যখন এখন বক্তৃতা দিচ্ছি, এখন সারা দুনিয়াতে 100টা অপশন আছে ফর এক্সাম্পল, মিনিমাম। কেউ পডকাস্ট করতেছে, কেউ ডিবেট করতেছে, কেউ ইন্টেলেকচুয়াল আলোচনা করতেছে, কেউ নলেজের উপর চর্চা করতেছে, কেউ মিউজিক করতেছে। আমার বক্তৃতা শোনার তার তো কোনো দরকার নেই। They will switch off in 2 minutes and switch on something he likes, যেটা তার পছন্দ। আমাদের রাজনীতিবিদদের, আমরা যারা রাজনীতি করছি, আমাদের যারা নেতা কর্মী সর্বস্তরে আছে, সবাইকে এগুলো ধারণ করতে হবে। বিএনপি হইতে হবে আগামী দিনের নতুন রাজনীতির যে সূচনা তারেক রহমান সাহেব করেছেন, উনি কিন্তু এগুলোকে মাথায় রেখে একটা নতুন রাজনীতির দিকে যেতে চাচ্ছেন। এটা আমাদেরকে সবাইকে ধারণ করতে হবে। এই যে স্লোগান দিচ্ছেন, দরকার নেই তো, এখানে স্লোগান দেওয়ার কিছু নাই, এটা আলোচনা হচ্ছে। তো স্লোগানের জায়গা তো আছে, যেখানে স্লোগান দেওয়ার দরকার ওখানে স্লোগান দেন, সব জায়গায় স্লোগান দিলে তো হবে না। আমাদেরকে আস্তে আস্তে এই পরিবর্তনগুলো তো আনতে হবে, তাই না? আমরা যদি আনতে না পারি, তাহলে আমরা জনগণকে দেবো কি করে? আমরা নিজেকে আগে পরিবর্তন করতে হবে। তো আমি দীর্ঘ কোনো বক্তৃতা দিচ্ছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আরেকটা প্রোগ্রাম আছে এরপরে, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমার ইটস অলওয়েজ প্লেজার দেবের অনুষ্ঠানে আসা, ইট ইজ অলওয়েজ প্লেজার। আমি সবসময়, আমি যতই ব্যস্ত থাকি, আমি কোনো সময় না করি না। আই ট্রাই টু মেক ইট, এবং চেষ্টা করি সবসময় আপনাদের সাথে থাকার জন্য। বিকজ ডাক্তাররা কিন্তু একটা বড় সোশ্যাল ফোর্স, শিক্ষিত মানুষরা একটা বড় সোশ্যাল ফোর্স। আপনাদেরকে এগিয়ে আসতে হবে। সবাইকে ধন্যবাদ।